পুরা রাষ্ট্র কাঠামো জড়িত এবং সেই দ্বিতীয় আন্দোলনের প্রধান স্লোগান ছিল রাষ্ট্র সংস্কার। তো রাষ্ট্র সংস্কার করতে গিয়ে বুদ্ধিজীবী সমাজ, যেই বুদ্ধিজীবী সমাজের একজন মুখপাত্র, আই এম সরি উনি আমার ঘনিষ্ঠ মানুষ, কিন্তু 2013 সালের অক্টোবর মাসে স্টেট ডিপার্টমেন্ট যখন ভাবছে যে ইন্ডিয়ার কবল থেকে বাংলাদেশকে মুক্তি দিবে তারা, বারাক ওবামার সরকার, তখন সেই বুদ্ধিজীবী স্টেট ডিপার্টমেন্টের একটা পলিসি মিটিংয়ে তিনি বলেছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার আর হচ্ছে ইন্ডিয়ান লেজিটিমেট সিকিউরিটি কনসার্নকে বাংলাদেশের ডেমোক্রেসির ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে। আমি ডকুমেন্ট আপনাদেরকে, এটা নিয়ে সপ্তাহ-দৈনিক মধ্যে একটা সেমিনার হবে। কেন ৫-৭টি সংস্কারের জায়গায় কেন ২৫০-৩০০ সংস্কার প্রস্তাব সামনে চলে আসে? যেখানে মা বাবা সন্তানরা আমরা এখন ৪ জন বসি, ৩টা বিষয় নিয়ে আমরা একমত হতে পারি না। সেখানে আমাদের ২৫০-৩০০ বিষয় নিয়ে তো সংস্কারের কথা হওয়ার কথা না। এক সংস্কার আমাদেরকে ১৪ বছর দিল্লির কাছে নিয়ে গেছে, আরেক সংস্কার যদি আমাদেরকে আরো ৩০ বছরের জন্য নিয়ে যায়, জাতি কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না, এটা মনে রাখবেন আপনারা সবাই। আপনাদেরকে রেসপেক্ট করার মানে এই নয়, হাদি যেটি বলেছে, কাউকে ছাড় দেবে না, কাউকে ছাড় দেবে না। কারণ জাগ্রত বিবেক, যেদিন বাংলা একাডেমিতে দেখেছি ১৫০-২০০ ছেলে মেয়ে নামাজ পড়ছে বাংলা একাডেমিতে, এই কঠিন সময়ে যখন দেখেছি ক্রিকেটে ভারতের হারের পরে হাজার হাজার ছেলে মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বিপ্লব করছে, সংগ্রাম করছে, আনন্দ উদযাপন করছে, যেদিন দেখেছি ভারতের বিরুদ্ধে পতাকা নিয়ে গেছে, পতাকা যেই পতাকাকে ৭২ সালে ৭১ সালে আমরা বিদায় দিয়েছি, সেই পাকিস্তানের পতাকা নিয়ে হাজার হাজার ছেলে মেয়ে চলে গেছে। সেদিনই আমরা জেনেছি যে এই হাসিনা সরকারের পতন শুধুমাত্র সময়ের ব্যাপার। আমি শেষ কথাটা, অনেকে লন্ডন নিয়ে অনেক কথা বলেন, সংগ্রামে সকল রাজনৈতিক শক্তি ভূমিকা রেখেছে এবং সকল রাজনৈতিক শক্তির প্রতিটি দিন প্রতিটি ঘন্টায় রাজনৈতিক নেতারা জানে তাদের দল পরিচালনা করতে গিয়ে তাদের কত পরিমাণ পরিশ্রম করতে। রাজনৈতিক দল কোনো গল্পের ব্যাপার না। বুদ্ধিজীবী সমাজ, বিশ্বাস করুন, 2 কলম ফেসবুকে লিখে এখন এখানে সে সিভিল সমাজের নেতা হয়ে বসে আছে। আপনি বিশ্বাস করবেন, জার্মানির কথা রায়হান যেটি বলেছে, লন্ডনে যেটি বলেছে, সেখানে এই বুদ্ধিজীবীদের অনেকে যোগ দেওয়ার কথা ছিল। 4 বুদ্ধিজীবী এখন বড় বড় কথা বলেন। সেই বার্লিন সমাবেশে আসার কথা ছিল, 3 দিন আগে থেকে উইকেট পতন শুরু হলো। সকালবেলা যখন ইন্ডিয়ান এম্বাসির সামনে গিয়ে দাঁড়ালাম, তখন দেখি যে লাস্ট ইয়েটা পেলাম যে উনি একটু জরুরি সমস্যা হয়ে গেছে একাডেমি। এই হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজের অবস্থা। 53 বছরে 53 জন ন্যাশনাল আইকনকে পাবেন, তারা ভুয়া সংবিধানকে পৃথিবীর ইতিহাসের সর্বোত্তম সংবিধান বলে সার্টিফিকেট দিয়েছে। নামগুলো দেখে নেন, তারপরে পাবেন। এই সংবিধানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কোনো কিছু অ্যাড্রেস করা হয় নাই। এখন কথাটা হচ্ছে যে আমরা এই বুদ্ধিজীবীদের চিনে গেছি। আল্লাহর ওয়াস্তে আপনাদের বেশি কথা বলার দরকার নেই। আমাদের মৌলিক কতগুলো সংস্কার দরকার, যাতে প্রতিটা মানুষ যাতে ভোট দিতে পারে, ইচ্ছা করলে তার বাড়ি থেকে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন। প্রবাসীরা ভোট দেওয়ার কথা বলে একটা ব্লাফ দেওয়া হয়েছে ব্যালটের মাধ্যমে। বিশ্বাস করুন, আগামী নির্বাচনে আপনারা দেখবেন যে মাত্র 10,000 প্রবাসী ভোট দিয়েছে। কারণ তাদেরকে বারবার, গত 4 বার আমি এসে নির্বাচন কমিশনকে বলেছি, নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের প্রধান, ওনারা সবাই পজিটিভ, ভেরি জেন্টলম্যান, বাট এক্সপায়ার্ড, অল আর এক্সপায়ার্ড, আই এম সরি। বাট ইলেকশন কমিশনের একজন মেম্বার প্রফেসর সাদেক, আমি দেখেছি জুলাই স্পিরিটকে ধারণ করেন। তিনি শুধু বিদেশে নন, দেশেও ভোট কেন্দ্রের পাশাপাশি অল্টারনেটিভ ভোট সিস্টেম চালু করতে চান, যাতে আপনি আপনার কাজের জায়গা থেকে ভোট দিতে পারেন। এই প্রোগ্রেস আমাদের এই জেনারেশন ওখানে চলে গেছে, আর ওনারা রয়ে গেছে কিভাবে এটাকে কাটেল করা যায়। যাদের এনআইডি নাই, যাদের ভোটার নাই, বিশেষ করে 60-70% ভোটারের বিদেশে যারা থাকে, তাদের কোনো ভোটিং রাইটই নেই। আপনি কিসের ব্যালটের কথা বলছেন? আর ব্যালট খুবই স্বাভাবিক, ব্যালট ইজ ভেরি কমপ্লিকেটেড সিস্টেম, এবং বিদেশে এটা মিনিমাম 1 মাসের ব্যাপার, মিনিমাম 3 সপ্তাহের ব্যাপার, সম্ভব না। এবং এর মধ্যে আবার ল্যাপস হয়। ইউজুয়ালি ইন্টারন্যাশনাল রেটিং হচ্ছে 23%। আমাদের একজন কমিশনার বলে দিয়েছেন যে এটা 50% বেশি হতে পারে। তার মানে 8-10 হাজার হবে, তার মানে 2-3 হাজার ভোট কাউন্ট হবে। এইসব নাটক করার দরকার নাই। ওই যে নাটক কম করে বলছেন না, এইসব এক্সপায়ার জিনিসকে বাদ দেন। ইউনুস স্যারের সঙ্গে 5ই আগস্টের 4 মাস আগে 24শে মার্চ 9 রোজার দিন একটা কথা বলে আমি শেষ করি। স্যারের প্রতি আমাদের এখানে এই হলে, বিদেশে, বাইরে, এখানে সেখানে অসংখ্য মানুষের গভীর শ্রদ্ধা। এই কথাটা আমি এই কারণে রিলেট করছি, তিনি একসময় রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন এবং সেটাকে ল্যাপস করে দিয়েছেন। কারণ যে বুদ্ধিজীবীদের উপর নির্ভর করে করেছিলেন, তারা আসলে বিশ্বস্ত কোনো মানুষ না। তারা মানুষের জন্য, রাজনীতির জন্য তাদের 1 ঘন্টা সময় নাই, লেকচার দেওয়ার জন্য তাদের সময় আছে। তো উনি সেই ল্যাপস করে দেন। ওই কারণে তিনি ওই 4 মাস আগে লন্ডনে, 10 বছর পরে উনি লন্ডনে গেছেন। লন্ডনকে উনি অ্যাভয়েড করতেন, কারণ আরও মামলা খাওয়ার ভয়। হ্যাঁ, কার সঙ্গে মিটিং করে আবার কোন মামলা খাবেন বুঝছেন না। যাই হোক, স্কটল্যান্ড যেতেন, এদিক ওদিক যেতেন। তো তখন উনি একটা পর্যায়ে বলছিলেন, আপনি বলেন স্যার, আপনি 1/11-এর সময় যদি দায়িত্ব নিতেন, তাইলে আজকে দেশের এই অবস্থা হতো না, আপনারও এই অবস্থা হতো না, এবং আমাদের পুরো দেশের
পুরো বিরাজনীতিকরণের শেষ হয়ে গেল, জাতীয় নেতাদেরকে ফাঁসি দিয়ে সব এবং অন্য নেতাদেরকে দলগুলোকে সব শেষ করে দেওয়া হচ্ছে। আপনি দায়িত্ব নিলে একটা সঠিক নির্বাচন হতো এবং আমাদের কিন্তু এর মধ্যে 3টা সরকার পরিবর্তন হতো। আপনি কিন্তু আবার সুযোগ আসবে ইমিডিয়েটলি ইনশাল্লাহ, আপনি কিন্তু দায়িত্ব নেবেন এবার। তো উনি বললেন আমি তো দেশ চালাতে পারবো না, কোট আনকোট। আমি বললাম স্যার এটা কিন্তু আমি নোট করে রাখলাম, কিন্তু মানুষ তো আপনাকে সমর্থন দিবে। সারা দেশে হাসিনা যেদিন চলে যাবে, আজ হোক কাল হোক আগামী বছর হোক, সমস্ত মানুষ, কারণ 1-2% মধ্যে চলে এসছে এই ভদ্রমহিলা, একেবারে লোভী কুকুর, সে একেবারে অত্যন্ত নিম্নমানের কিছু মানুষের দ্বারা নেতৃত্ব তিনি, তার পাশে তার দলও নেই, তিনি তার দলকে খেয়ে ফেলেছেন অলরেডি। দুঃখজনক, দল গড়া এত সহজ নয়, সেই দলটাকে উনি শেষ করে ফেলেছেন। তখন উনি আমাকে বললাম, আমার স্যারকে বললাম স্যার আপনি কিন্তু এবার কিন্তু দায়িত্ব নিতেই হবে আপনাকে। উনি বললেন আমি দেশ চালাতে পারবো না, রিপিট করলেন। আমি বললাম স্যার সাধারণ মানুষ যখন সঙ্গে থাকে তখন আর দেশ চালাতে হয় না।